প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাংবাদিক আমির হোসেন সাগর। আপনাদের জন্য আজকে আমরা আর একটি লাইভ দিচ্ছি। এই লাইভটি আমরা ধারণ করেছি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সদরপুর গ্রাম থেকে এবং সদরপুর এলাকা থেকে। আমরা আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি, এই ভিডিওটি আমরা একদম একদম অজপাড়া গায়ে একদম গ্রাম থেকে আপনাদের জন্য তৈরি করছি। এখানকার পরিবেশ এবং গ্রামের যে পরিবেশ সেটা দেখলে আপনারা অনেকটা আনন্দিত হবেন এবং আপনাদের ভালো লাগবে। আমরা এখন ভিডিও দেওয়ার কারণটা বা ভিডিও যে কারণে আমরা তৈরি করছি সেই কারণটি হচ্ছে দুটি কারণ। একটি হচ্ছে সুন্দর পরিবেশ, অন্যটি গ্রামের পরিবেশ এবং আগর মাইয়া ধান, মানে আগুন মাসে মানুষ যে ধান তুলে সেই ধান তোলাটা আমরা দেখাচ্ছি। আপনারা দেখছেন অনেকেই মাথায় করে নেরো নিয়ে যাচ্ছেন বাড়িতে, আবার অনেকেই ধান মারার পর যে নেরোটা বের হয় সেটাকে গরুকে খাওয়ার উপযোগী করার জন্য লাড়ালাড়ি করছেন। আমরা সেই বিষয়টাই আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে থাকুন, আমরা কথা বলি তাদের সাথে। কথা বলে আমরা বুঝতে পারবো আসলে এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি। আচ্ছা, একটু আপনার সাথে আমরা একটু কথা বলবো। আপনাদের এই গ্রামের নাম তো সদরপুর, এটা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা। আপনার পিছনে যেটা আছে এই যে নদী না এটা খাল? হ্যাঁ, এটা নদী না খাল? এটা খালের মতন। এটার নাম কি? আচ্ছা, এই নদীটা দুই মাথা তো বলতে শুকিয়ে গেছে, এটা কোনো ক্ষতি হয় না আপনাদের? ক্ষতি হয় না বলতে তো আমরা কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি আমরা দেখলাম না। তবে এই নদী এটা আমরা প্রজেক্টের ক্ষেত করলে হ্যাঁ, পানির কিছু সমস্যা হয়, পানির সমস্যা হয়, মানে পানি শুকিয়ে যায়। শুকিয়ে যায়। এটা এটা এই যে বুড়ো ক্ষেত খুব বলে না কি বলে এটারে? এটা বুড়ো হতে বলে। আর এখানে ওই যে যেটা এখন উঠাইতেছেন যেটা, এটা আগুন মাইয়া এটা আগুনে আমন ক্ষেত বলে, আমন ক্ষেত বলে, এটা প্রজেক্ট প্রজেক্ট হয়। প্রজেক্ট। আর আপনারা কি এখান থেকে পানি উঠিয়ে আবার ক্ষেত করেন? ওই ও তো এখন অন্য মেশিন বইব, যেই মেশিন ও অন্য আচ্ছা, মেশিন বইব, বইয়া ওদিকে পানি দিবে। তাহলে তো এটা এটা তো আপনাদের এই নদীটার দরকার আছে। নদীটার দরকার আছে, কিন্তু নদীটার আমরা এই দরকার পানিতে কি কাভার হয় আপনাদের এই ক্ষেতগুলো? ক্ষেতগুলো শর্ট পড়ে পানির শর্ট পড়ে? পানির শর্ট। তাহলে তো নদী খনন করতে হবে, নদী তো বড়ে যাচ্ছে আস্তে আস্তে মনে হয়, নাকি? ইগুলা ইটা মনে করি যে এখন লাভ নাই তো। ইটা খনন করা যাইতো না, এমনিও গ্রাম ভাঙ্গা ভাঙ্গা পড়ে যায় নদী। ওই নদীর মাঝে ওই নদীর মাঝে গ্রাম ভাঙ্গা পড়ে, নদীকে শেষ ভাঙ্গা পড়ে ভাঙ্গের না? ভাঙ্গে ভাঙ্গে এটা এখানে একটা ডর হয়ে গেছে মনে হয়। বড় হয়ে গেছে পানি এখানে তো ঠাই মিলে কোনো লগি পালালে না ঠাই না না, অনেক পানি এখানে, অনেক পানি। অনেক পানি এই সব পানি শর্ট দিয়া দেয়। শর্ট দেয়। আর সব পানি উঠানিও কত যায়। কত একর জায়গা আপনারা ক্ষেত করেন? ইটা তো এখন কিতা কইতাম কত অনুমানে কত? হ্যাঁ, 600 বিঘা জমি আছে। 600 বিঘা এই মেশিনে হয়? ওই মেশিন অনুবাই এই মেশিনটা কি প্রাইভেট না সরকারি? সরকারি, সরকারি এলজিডি, এলজিডির মাধ্যমে বয়? এলজিডির মাধ্যমে আর কি। তা কতদিন পরে বসবে? ওই তো বসাই দিব মনে হলুকা 10-15 দিনের বেশি বসাই তা দিব। ফাইনে যখন শর্ট মারে তখন কি করেন? তখন হয় মাসিং আছে, মাসিং থেকে নান্দা নদীতে কইছি না, হুম, নান্দা নদীর দিকে কুদ দেয়া, তখন পানি এনে তার ঢোকায়। তখন তারা কুদিয়া ঢুকায়। ও ঢোকায়। তা আচ্ছা, বুঝছি, তারা কাজ করে যাচ্ছে। তো যাই হোক, এখন আপনারা এই যে এখন আগুনময়া না কি বলে, হ্যাঁ আগুন মেয়ে বলে। আগুনময়া ধান, এটা এটা এই হাওরের নাম কি? ইয়া ওরের নাম তো নাম করা। ধান কি শেষের পর্যায়ে না শুরু হয়েছে? এটা বৈশাখ মাসে এখন রোয়া হইছে না খে। হ্যাঁ, আগুন মেয়ে শেষ। আগুনময়া শেষ, এখন আবার কি এখন এই যে নিচের ক্ষেতটা, হুম, এটা বৈশাখ মাস হইছে। মানে বুড়ো ক্ষেত? বুড়ো ক্ষেত। নিচে কি বুড়ো ক্ষেত হয়ে গেছে? নিচে বুড়ো ক্ষেত এখন মানুষের রইতে পারছে না। এই জমিনগুলা কয় পশলা আপনাদের? এটা আমরা 2 ফসলা। আর যে বুড়ো ক্ষেতটা কইরাম এটা আমরা 1 ফসলা। এক পশলা, এইটা 2 পশলা। এবার ধান কেমন হয়েছে? ধান মোটামুটি এবার ভালো হইছে। ভালো দান হয়েছে, কিন্তু দাম কেমন ধানের? দাম এত আমরা মাননীয় প্রধানমন্ত্রী তো আমরা ধানের দাম দি মারি দিলা।
ধানের দামে মরে একেবারে দাম মরা এই যে কাম। গত বৈশাখীর যে দাম ছিল সেই দাম থেকে না সেই দামও এখন নাই, এখন 600 টাকা মন পড়ে ধানে। ধানের দাম কি আরো কমেছে আরো না বাড়ছে? একটা কামলার রোজ হয় 500 টাকা, ম্যাক্সিমাম 500 টাকা নাইলে আরো বেশি, তাইলে তো এক মন ধান একজন কামলার রোজ একদিনে চলে যায়। একদিনই চলে যাবে। তো এইগুলা ক্ষেত করে আপনাদের কি হবে? আপনাদের লাভ হবে? আমাদের হবে না, তে আমরা কি করব? আমরা ক্ষেত করব না, আমরা নিজের ক্ষেত আমরা কিটা করব? এই ক্ষেতগুলা ক্ষতি থেকে আমরা কোনো ফায়দা হইবে না। লাভ তো করতেই হবে। তাহলে এখন আপনাদের দাবি কি? আপনারা এই যে ক্ষেত করে যে আপনার ধানের দাম নাই, অনেক ধান স্টকে আছে, গুদামে আছে, মানুষ বিক্রি করছে না, আবার ধান চলে আসছে, সেই ধানগুলো রাখতেও তো প্রবলেম হবে। এখন কোনো কোনো সময় আছে বাধ্যতামূলক ধানগুলো আপনি বিক্রি করতে হবে, কারণ রাখার জায়গা না থাকলে তো বিক্রি করতে হবে। এখন আমরা দাবি যে ধানের দামটা বাড়ছে, ম্যাক্সিমাম 1000 টাকা মন হইতো, হইলে আমরা বাঁচি। না হলে তো একসময় মানুষ ক্ষেত ছেড়ে দিবে। এক মন ধান বেচছে মনে করলাম আমরা 2টা কামলা পাইলাম, 1000 টাকা মন হইলো। প্রধানমন্ত্রী তো কোন যে ভাত খাওয়াই আমার, ভাত যে খিলা খাওয়াইবা তাই না? আমরা না, ভাত তো খাওয়াইতে হইলে ভাত যারা তৈরি করে, যারা কৃষক, যারা এটা উৎপাদন করে, তাদেরকে বাঁচাতে হবে। তাদেরকে না বাঁচালে তো ভাত পাবেন না আপনারা। তা আপনাদের দাবি হচ্ছে ধানের দরটা যাতে একটু বাড়ে। হ্যাঁ, আপনাদের এদিকে তো আবার সরকারিভাবে মনে হয় ধান কিনা হয়, এটা কিভাবে কিনা হয়? সুনামগঞ্জের দিকে নাই? এটার দাম তো একটু বেশি দামে মনে হয় কিনা হয়। কত? তো এইটা এভাবে এভাবে এটা কি নির্ধারিত নাম আছে নাকি? না, নির্ধারিত নাম আমরা নাই। আমরা নাই। যে মনে করো ইয়োর কৃষক যারা এরা আমরা এটার নাম নাই। নাম নাই। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা কথা বলছি সুনামগঞ্জ সদর গ্রামে, সদরপুর গ্রামের কৃষকদের সাথে। আমরা তো আপনাদেরকে এর আগেও বৈশাখ মাসের অনেক ভিডিও দিয়েছিলাম, কিন্তু বৈশাখ মাসে ধানের দর যেমনটা ছিল ঠিক এখনও তেমনটা আছে। কৃষকরা অনেকে ধান বিক্রি করছেন না, ধানের দর যদি না উঠে তাহলে তারা হয়তো লসে পড়বেন, আর লসে পড়লে হয়তো তাদের আগামী দিনে আর কৃষি ক্ষেত করা হয়তো সম্ভব হবে না। তাদের সকলেরই দাবি হচ্ছে যে কমপক্ষে 1000 টাকার উপরে যদি ধানের দরটা নেওয়া হয় তাহলে হয়তো কৃষকরা বেঁচে থাকবে, আর কৃষকরা বেঁচে থাকলে ধান ফলন হবে, আর ধান ফলন হলে দেশের মানুষও ভাত খেতে পারবেন, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে মানুষদের ভাত দেব। সেই ভাত দিতে হলে কৃষকদের বাঁচাতে হবে। কৃষকদের না বাঁচালে, আপনারা জানেন বা আমরা জানি যে আমাদের দেশে পেঁয়াজ ফলন হচ্ছে কম, যার ফলে ইন্ডিয়ার পেঁয়াজ বন্ধ হওয়ার সাথে সাথে 300 টাকা কেজিও কিন্তু পেঁয়াজ মানুষ কিনে খেতে হচ্ছে, বা এই পেঁয়াজের ভোগান্তি কিন্তু এখনও শেষ হয় নাই। কিন্তু এভাবে যদি আমাদের কৃষি ক্ষেত বন্ধ হয়ে যায় তাহলে আমাদেরকে তখন কোথায় যেতে হবে? তখন ঠিকই ধানের মন 5-7 হাজার টাকাও যেতে পারে, আরও বেশিও যেতে পারে। তো সেই বিষয়টা আগাম যদি আমরা চিন্তা করি কৃষকদের বাঁচিয়ে রাখার জন্য, তাহলে হয়তো আমাদের দেশ বাঁচবে, আমাদের দেশের মানুষ বাঁচবে, কৃষক বাঁচবে, দেশের উন্নতি এগিয়ে যাবে। আমরা সে বিষয়টাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা দেখছেন আমাদের লাইভটি, অবশ্যই আপনাদের মতামত আপনারাও লিখবেন আমাদের সাথে, বা কৃষকদের সাথে যদি আপনাদের মতামত এক হয়ে থাকে তাহলে আপনাদের মতামত অবশ্যই আমরা চাই। এই বিষয়টা আপনাদের গুরুত্ব সহকারে, সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন, এটা গুরুত্ব সহকারে আপনাদের বিবেচনায় নিতে হবে। কৃষক বাঁচতে হবে, কৃষক না বাঁচলে কিন্তু কৃষি ফলন হবে, আর কৃষি ফলন না হলে কিন্তু দেশে আগুন জ্বলবে, দেশে ভাত মানুষ কিনে খেতে পারবে না, সেই অবস্থা হতে পারে। তার ফলটা হচ্ছে এটাই, আমরা সামান্য পেঁয়াজ থেকে আমরা সেটা বুঝতে পারছি যে পেঁয়াজ বাংলাদেশে ফলন কম থাকার কারণে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি হতো, কিন্তু মাত্র 2-3টি মাস পেঁয়াজ বন্ধ করার কারণে আজকে বাংলাদেশের মানুষ কতটুকু ভোগান্তিতে আছেন এই পেঁয়াজের জন্য। অনেকেই পেঁয়াজ খাওয়া ছেড়ে দিয়েছেন ইতিমধ্যে, কিন্তু ভাত তো মানুষকে খেতেই হবে, ভাত না খেলে তো মানুষ বাঁচবে না। তো সেই কৃষকদেরকে কিন্তু বাঁচাতে হবে, যারা ভাত উৎপাদন করেন তাদেরকে আমরা বাঁচাতে হবে। তাদের দাবি, আমরা এখানে ক্যামেরা নিয়ে আসছি, তারা তাদের দাবিটি বলার জন্য কিন্তু এখানে আসছেন, তারা কিন্তু অনেকটা কষ্টে আছেন। আপনাদের কি গত সিজনের যে ধানগুলো উঠিয়েছিলেন সেগুলো কি এখনো আছে না বিক্রি করে দিয়েছেন? এই মানে যেগুলা বিক্রি করার প্রয়োজন, মানে না বিক্রি করে আপনাদের তো বেশিরভাগই হচ্ছে যে ধানের উপরে নির্ভরশীল। আপনারা এই দান করেন, এগুলাকে বিক্রি করেন, এগুলা থেকে বাজারহাট করেন, এটাই তো। কিন্তু এখানে আপনাদের এই যে
ধানের দাম না বাড়ার কারণে কিছু কিছু বিক্রি করছেন, মানে সীমিত সীমিত কোনোভাবে চলছেন, যতটুক মানে মানে দরকার মনে করি। মানে একসাথে বিক্রি করছেন না কেন? মানে টাকার যে দাম নাই স্যার, এইগুলো দাম দামগুলো বাড়ার জন্য আশায় আছেন। জি স্যার। এখন যে আবার ধানগুলো আপনাদের গড়ে উঠছে, তো সেই ধানগুলো রাখার জায়গা আছে? তো অল্প দামে বিক্রি করতে হবে না, তাছাড়া তো এগুলো রাখার জায়গা নেই, তুই তো এই ক্ষেতের খরচ আমরা কই থেকে বার করব? তো এই যে বিক্রি করতে হবে। কি করতে হইবে? সস্তা দরে বিক্রি এইভাবে যদি আপনারা সস্তা দরে বিক্রি করেন, আপনাদের যদি লস হয়, তাহলে আপনারা কয় বছর এভাবে করবেন? হুম। গত গিয়েছে হ্যাঁ, ধানের দরের কি- মানে কৃষি ছেড়ে দিয়েছে। ওই যে ওনারা আছেন নিজের ক্ষেতের জন্য এই ধরিয়ে রাখতেছে, কি করবো? নিজের ক্ষেত তো আর প্রতিষ্ঠা রাখতে পারবো না। কিন্তু নিজের ক্ষেত তো একসময় বন্ধ করে দিবেন, যখন দেখবেন যে পকেটের টাকা বা জায়গা বিক্রি করে ধানের খেতে লাগানো হচ্ছে, তখন তো আর হবে না। তখন তো উনিই বলবেন যে আমার প্রতির টাকাটাই ভালো। ঠিক আছে। তো যাই হোক দর্শক শ্রোতা, আমরা এখানে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা থেকে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও তৈরি করে দিলাম। আপনারা অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের কৃষকদের বাঁচানোর জন্য কৃষি সংস্থা যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি। আপনারা অবশ্যই এই বিষয়টা একটু বসে আলোচনা সাপেক্ষে তাদেরকে বাঁচানোর চেষ্টা করবেন। ধানের দরটা যেহেতু কিছুটা হলেও বাড়ানো হয়, কারণ গত বৈশাখ মাসে আসলে আমরা জানি দাম একটু সস্তা হয়, কিন্তু এখানে বৈশাখ চলে গিয়ে এখন কয় মাস গেছে? এখন স্যার প্রায় 7 মাস গেছে। 7 মাস যাবার পরও কিন্তু ধানের কোনো রেট বাড়েনি। আবারও কিন্তু ধান কাটা শুরু হয়েছে, ধান কৃষকরা ঘরে তুলতেছেন, কিন্তু সেই ধান রাখারও জায়গা নেই। কিন্তু তারা আগের ধানগুলোও বিক্রি করেন নাই, যাতে ভাবছিলেন যে কিছুটা হয়তো রেট বাড়লে হয়তো তাদের পর্দায় পড়বে, কিন্তু সেটাও হচ্ছে না। কিন্তু এভাবে থাকলে কিন্তু কৃষকরা কৃষিক্ষেত ছেড়ে দেবে, ধান উৎপাদন আর হবে না। সে বিষয়টা আপনারা আগেই এটা আপনাদের বিবেচনা নেওয়া উচিত। কৃষি মন্ত্রণালয়ে যারা আছেন দায়িত্বশীল, তাদেরকেও বলবো, আমরা একটি ধাক্কা খেয়েছি আমরা পেঁয়াজ দিয়ে। পেঁয়াজটা কিন্তু বাংলাদেশে উৎপাদন কম থাকার কারণে মাত্র 2 দিন পেঁয়াজ বন্ধ রাখতেই দেশে 180 টাকা 150 টাকা পেঁয়াজের কেজি চলে গিয়েছিল। এরপরে তো 350 টাকা পর্যন্ত এই দেশের মানুষ পেঁয়াজ কিনতে হয়েছে। কিন্তু সেক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় কৃষি ক্ষেত বা ধান ক্ষেত যেটা, সেই ধানগুলো যদি রেট বাড়ানো না হয়, তাহলে কিন্তু এক সময় আমরা বড় ধরনের সমস্যা পড়ে যেতে পারি। তাই আসুন আমরা সবাই মিলিয়ে আমাদের কৃষককে বাঁচাই, দেশকে বাঁচাই। এখানে দুটি বিষয় আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। একটি বিষয় হচ্ছে এই গ্রাম অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, আপনারা হয়তো মনোমুগ্ধকর সৌন্দর্য দেখে আনন্দিত হচ্ছেন। আর অন্যটি হচ্ছে কৃষক ভাই এবং বোনেরা যারা এখানে কৃষি ফলনকে ঘরে তোলার জন্য চেষ্টা করছেন। তাদের এই যে ঘরে তোলার জন্য ধান গুলোকে সংগ্রহ করছেন এখানে নিয়ে এসে এবং ধানগুলোকে ক্লিন করছেন, সে বিষয়টা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। হ্যাঁ, রংতুলি কেমন আছো? নামাজ নাই। রংতুলি কেমন আছো? নামাজ তো ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আপনারা দেখছেন কৃষক ভাইয়েরা এখানে কিন্তু দুর্বল অবস্থায় আছেন। তাদের মনে যে সবলতা সেটা কিন্তু নেই। এখানে কৃষক ভাইয়েরা কিন্তু মন মরা অবস্থায় তারা ধানগুলো কিন্তু ঘরে উঠানোর চেষ্টা করছেন। আমরা এখানে একটি ঢোর রয়েছে, ঢোর যেটাকে নদীতে মাছ মারার জন্য বলা হয়, সেটাও এখানে আপনাদেরকে আমরা উপস্থাপন করলাম। আপনারা অবশ্যই দেখে আনন্দিত হচ্ছেন। এখানে একটি বিশাল হাওর রয়েছে, সেই হাওর থেকে তারা কিন্তু ধান তুলছেন এবং তোলার চেষ্টা করছেন।
এগুলো কি করবেন আপনারা? এগুলা আমরা শুকাবো, শুকাইয়া গরুরে খাবো। মানে গরুর খাবার এটা? গরু খাবার গরু আছে? আছে, কতটা আছে আপনাদের? আছে দুই তিনটে, তিনটে আছে। তিনটা। এগুলা দিয়ে কৃষি ক্ষেত করেন? এগুলো আটটা আছে, কয়টা আছে? আটটা। হ্যাঁ, তো এই কৃষি কৃষি ক্ষেত করেন এই গরু দিয়ে? জি। আচ্ছা আচ্ছা, তো এটা কয়দিন লাগে এটা শুকাইতে? একদিনে শুকায়, একদিনে শুকাইয়া একদিনে নিয়ে যাবো মশলা দিয়ে। একদিনে নিয়ে যাবেন? তো ধান কি তুলছেন এবার? ধানের কি দামে আর আপনাদের কাজে পড়বে? পরে না, পরে দাম পড়ে না? লস হয়? লস হয়, হিসাব করলে লস হয়, হিসাব করলে পুরা লস। তো এই লস দিয়ে কতদিন চলবেন আপনারা? এতই আর প্রফিট রাখতে পারবে না, হ্যাঁ। এত প্রফিট রাখতে পারি না। তো এটা কি নৌকায় নিচ্ছেন? কোন জায়গায় যাবে এটা? ওই মাটি। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানে দেখছেন অনেকেই ধান কাটছেন এই হাওরে। এখানে কি এই যে ধান কাটা চলছে, আবার এটাকে কিন্তু আবার আবার ইরিকেত বলে বোধ হয়, ইরিকেতে আবার শুরু হবে। তাও এখানে দুই পশলা ক্ষেত হচ্ছে, এর পিছনে কিন্তু আবার বুড়ো ক্ষেত হচ্ছে। তা আমরা আজকে কৃষকদের কথা শুনলাম, কৃষকদের নিয়ে এই প্রতিবেদনটি করেছি। অবশ্যই কৃষকদের মনের কথা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা অবশ্যই আপনাদের মতামত লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা বলছিলাম আমি সাংবাদিক আমির হোসেন সাগর। আবারও কথা হবে সে পর্যন্ত। দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।